আমন্ত্রণ রাতের বাংলাদেশে শুরুতেই জানাবো শিরোনাম। খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময়, দোয়া মাহফিলে জানালেন মির্জা ফখরুল। বিএফইউজের কাউন্সিলে বললেন নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের ফেরার অপেক্ষায় জাতি। এই সোশ্যাল মিডিয়াতে এমনভাবে সকলের সম্পর্কে যে নেগেটিভ প্রচারণা চালানো হয় তাতে করে কিন্তু গণতন্ত্র শক্তিশালী হয় না, এক ধরনের একটা নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা চলছে। দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও পুরোপুরি নির্মূল হয়নি। নির্বাচনী গণসমাবেশে জামায়াত আমির বললেন জনগণ যে দলকে বেছে নেবে সমর্থন থাকবে। জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদেরকে নির্বাচিত করে, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকেও বাদ দিব না, সবাইকে সাথে নিয়ে আমরা দেশ গড়ব ইনশাআল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ায় গোলাগুলি ও হত্যার বিচার দাবিতে থানা ঘেরাও। ময়মনসিংহে কুপিয়ে বন্ধুকে খুনের ঘটনায় মোটিভ পাচ্ছে না পুলিশ। খোলা আকাশের নিচে কড়াইল বস্তির হাজারো পরিবার, ধ্বংসস্তূপে খুঁজে বেড়াচ্ছেন শেষ সম্বল, সহায়তা অপ্রতুল বলছেন বস্তিবাসী। বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ, পৃথক কর্মসূচিতে শাহবাগে দুপক্ষের উত্তেজনা, হাতাহাতি। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে তৃতীয় বিশ্বের দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসন প্রক্রিয়া বন্ধের ঘোষণা ট্রাম্পের। নিরাপত্তার জন্য হুমকি আর পশ্চিমা সভ্যতার অনুপযুক্তদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর আপনাদের সঙ্গে আছে আমি খান তাজদিনা হাসান। অত্যন্ত সংকটময় অবস্থায় আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সুস্থ করার সর্বোচ্চ চেষ্টা করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা, এমনটাই জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় জুমার নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের কর্মসূচি পালন করে বিএনপি। প্রেস ক্লাবের পৃথক এক অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যাবার অপেক্ষায় গোটা জাতি। 23 নভেম্বর ফুসফুস ও বুকের সংক্রমণ নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সিসিইউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক ও তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তার। নানা রোগে আক্রান্ত প্রায় 80 বছর বয়সী খালেদা জিয়া এখন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দেশব্যাপী শুক্রবার জুমার নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত কর্মসূচি গ্রহণ করে বিএনপি। তাঁরই অংশ হিসেবে নয়াপল্টন মসজিদে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ সহ দলের নেতাকর্মীরা। বিএনপি মহাসচিব জানান, সংকটময় অবস্থায় আছেন খালেদা জিয়া, দেশবাসীর দোয়া চান তিনি। গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা, শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছি। আমরা দোয়া চেয়েছি তিনি যেন আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন, সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে তাকে দেশের মানুষের কাজ করার সুযোগ তৈরি করে দেন। এদিকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে একাংশের দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে মির্জা ফখরুল বলেন, গোটা জাতি নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরে যাবার অপেক্ষায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির নানান চেষ্টা গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করছে বলেও জানান বিএনপি মহাসচিব। এই সোশ্যাল মিডিয়াতে যেহেতু সেখানে কোনো দায়বদ্ধতা নেই, যা খুশি তাই বলা যায়, এমনভাবে রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী সকলের সম্পর্কে যে নেগেটিভ প্রচারণা চালানো হয় তাতে করে কিন্তু গণতন্ত্র শক্তিশালী হয় না, এক ধরনের একটা নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা চলছে। মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে দলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন মির্জা ফখরুল। আমরা আমাদের 31 দফায় খুব পরিষ্কার করে বলেছি যে আমরা নিশ্চিত করব গণমাধ্যমের স্বাধীনতা, অর্থাৎ এ ব্যাপারে আমাদের কমিটমেন্ট পরীক্ষিত, নট দ্যাট যে আমরা শুধুমাত্র কথার কথা বলে আমরা এই কথাগুলো বলছি, এটা আমরা আমাদের পরীক্ষার মধ্যে নিয়েছি।
এদিকে প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক নির্বাচন বানচালে নানান ষড়যন্ত্রের শঙ্কা প্রকাশ করেন। আসল প্রেতাত্মা বিদায় নিলেও পলাতক হলেও তাদের দোসরেরা বাংলাদেশে এখনো আছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে রাজধানীর বাইরে দেশের বিভিন্ন স্থানেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। নাটোরের বঙ্গজল এলাকায় এনডিটিআই জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। এতে অংশ নিয়ে বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দেশে চলমান সংকট সহ আগামী নির্বাচন ও পরবর্তী সময়ের সংকট কাটাতে খালেদা জিয়াকে প্রয়োজন। পরে বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান দুলু। বাংলাদেশের যে সংকট বিরাজমান, আগামী নির্বাচন এবং পরবর্তীকালে যে সংকট আগামী দিনে আসছে, এই সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়াকে এদেশের মানুষের জন্য অত্যন্ত প্রয়োজন। খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে মাদারীপুরেও। জুমার নামাজের পর এর আয়োজন করা হয়। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া চান। এদিকে টাঙ্গাইলের বেবি স্ট্যান্ড কবরস্থান মসজিদে জুমার নামাজ শেষে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়ার আয়োজন করে দলের নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের কাছে দেশ ও জনগণের কল্যাণে খালেদা জিয়ার অবদান তুলে ধরা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে। বিকেলে উপজেলার পূর্বাচল সমু মার্কেটে সদর ইউনিয়ন বিএনপির কার্যালয় প্রাঙ্গণে আয়োজন হয়। খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মসজিদে মিলাদ ও দোয়া মোনাজাত হয়েছে পটুয়াখালীর গলাচিপায়। পরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসভা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপি চেয়ারপারসনের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে নিয়মিত খোঁজ খবর রাখছেন তিনি। শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, খালেদা জিয়ার প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে। প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত। গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। বলেন, তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয়ে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করেন ডক্টর ইউনূস। জামায়াত ইসলামীর প্রচার সমাবেশে হামলার জবাব ভোটের মাধ্যমে দিবে জনগণ। ঢাকা ১৭ আসনের উদ্যোগে যুব ছাত্র ও নাগরিক গণসমাবেশে মন্তব্য করেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। জানান, দেশে ফ্যাসিবাদের পতন হলেও পুরোপুরি নির্মূল হয়নি। এদিকে রাজধানীর ভিন্ন এক অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মতো ইস্যুতে দরকার রাজনৈতিক দলগুলোর ঐকমত্য। সকালে রাজধানীর ভাসানটেক মাঠে ঢাকা ১৭ আসনের উদ্যোগে যুব ছাত্র ও নাগরিক গণসমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, প্রচারে হামলা চালালেও জনগণ দলকে ভুলবে না। পুরাতন সন্ত্রাসীরা নতুন রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। কোথাও আমাদের প্রচার মিছিলে গুলি চালানো হচ্ছে, কোথাও মাহবুবদের উপর হামলা করা হচ্ছে। এর জবাব অতীতে যারা এমনটা করেছিল তারা পেয়েছে, আপনারাও পাবেন। দেশের জনগণ বস্তা পচা রাজনীতি আর দেখতে চায় না উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় গেলে দেশের সব রাজনৈতিক দলকে নিয়ে সরকার পরিচালনা করবে জামায়াত। জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদেরকে নির্বাচিত করে, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকেও বাদ দিব। দলকে নিয়ে সরকার পরিচালনা করবে জামায়াত। জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদেরকে নির্বাচিত করে, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকেও বাদ দিব না। সবাইকে সাথে নিয়ে আমরা দেশ গড়ব ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশ আর পুরনো ফর্মুলায় চলবে না। আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের। তাই ফ্যাসিবাদী চিন্তা চেতনার রাজনীতি না করার হুঁশিয়ারি দেন তিনি।
এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক ভিন্নতা থাকলেও দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মতো কিছু ইস্যুতে ঐক্যমত থাকা প্রয়োজন। বাংলাদেশকে আমরা একটা করাপশন ফ্রি কান্ট্রি, করাপশন ফ্রি একটা ইকোনমি হিসেবে গড়তে চাই। এ ব্যাপারে তো বিএনপি জামাত সহ কোন দলের মধ্যে তো দ্বিমত নেই। সাংবাদিকরা পেশাগত লক্ষ্যে স্থির থাকতে পারছে না মন্তব্য করে জামায়াতের এই নেতা বলেন, অনৈতিকতা স্বার্থ রক্ষার কাজে ব্যবহৃত হচ্ছেন তারা। এখানে অনৈতিকতা সুবিধা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দলমতের ঊর্ধ্বে উঠে আগামী নির্বাচনে যেন জনগণের রায়কে শ্রদ্ধা জানাতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। নতুন বাংলাদেশ গড়ার যে জনপ্রত্যাশা তা পূরণে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর জোর দেন তিনি। তৃতীয় মেয়াদে আমির নির্বাচিত হয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুমের কাছে শপথ গ্রহণ করেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন জামায়াত আমির। শপথ পরবর্তী বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান ৪৭, ৫২, ৭১ ও ২৪ শহীদদের স্মরণ করে বলেন, ইতিহাসকে বুকে ধারণ করে আগামীতেও ফ্যাসিবাদের বিরুদ্ধে সজাগ থাকবে এদেশের মানুষ। রাজনৈতিক নেতাদের মান অভিমানে দেশের মানুষ যেন কষ্ট না পায়, সেদিকে সবাইকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা। বহুদিনের পিপাসার্থ এদেশের জনগণকে ভোটারকে আল্লাহ তাআলা তার বিশেষ ব্যবস্থাপনায় সীমাহীন দয়া করে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য ব্যবস্থা করে দেন। এবং এই ক্ষেত্রে আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি, দলের স্বার্থকে না দেখে জনগণের ভোটের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা যেন খোলা অন্তরে আগামীর রাজনীতি করতে পারি। আল্লাহ যেন এই তৌফিক দান করেন। ব্রাহ্মণবাড়িয়া শহরে কান্দিপাড়া এলাকায় একজনকে হত্যা ও ৩ গুলিবিদ্ধের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। কাউকে আটকও করতে পারেনি পুলিশ। এরই মধ্যে হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে থানা ঘেরাও করেছে স্বজন ও স্থানীয়রা, তবে এখনও মামলা হয়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিপক্ষের এলোপাতাড়ি গুলিতে ৩ জন আহত হওয়ার পর মধ্যরাতে সাদ্দাম নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়। পরিবারের অভিযোগ, বাড়ি থেকে ডেকে নিয়ে সাদ্দামকে হত্যা করেছে জেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ ও তার সহযোগীরা। তবে অভিযোগ অস্বীকার করেছেন দিলীপ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন সাদ্দাম হোসেন। তার মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে স্বজনরা। বৃহস্পতিবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়া এলাকায় সাদ্দামকে গুলি করে হত্যা করা হয়। স্বজনরা জানায়, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ ও সহযোগীরা সাদ্দামকে বাড়ি থেকে ডেকে নেয়। এর কিছুক্ষণ পরই তাকে হত্যা করা হয়। পরিবারের অভিযোগ, প্রতিপক্ষকে ফাঁসাতেই সাদ্দামকে হত্যা করেছে দিলীপ ও তার সহযোগীরা। আমার ছেলেটার বাড়ি থেকে রেখে নিচ্ছে, এদের সাথে চলে গেছে দিলীপ, এরপর হইলো এই বাবুল আর হইলো পলাশ। এমনি আয়শা বলতেছে, ভাবি সাদ্দাম ভাইয়ের উপর তো গুলি লাগছে। আমার সন্দেহ ওরা যখন নিছে ওরাই মারছে। স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দিলীপ গ্রুপ ও শাকিল শিকদার গ্রুপের মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় কান্দিপাড়া এলাকায় দিলীপের অনুসারীদের উপর এলোপাতাড়ি গুলি ছোড়ে শাকিল ও তার সহযোগীরা। এতে টুটুল, শিহাব ও সাজু মিয়া নামে ৩ জন গুলিবিদ্ধ হন। স্বেচ্ছাসেবক দল নেতা দিলীপের দাবি, শাকিল গ্রুপ মধ্যরাতে ফের হামলা করলে তাদেরই গুলিতে প্রাণ হারান সাদ্দাম। দর কয়েছেরাই দমদাম গুলি, 2 গুলি শব্দ যে দৌড় দিছি। আমাদের পেছনে থাকা আমার এক খুব কাছে ছোট ভাই সাদ্দাম হোসেন, সে পড়ে গেছে। আমি তাকে বাসা থেকে ডেকে আনি নাই, সে সবসময় আমার সঙ্গে থাকে। এরা বিভিন্নভাবে ফুসলাচ্ছে যে আপনার ছেলেকে তো আমরা মারি নাই, বা এই মুখে মারে, এই মুখে মারে নাই, আপনার ছেলে এদের সঙ্গে গেছে। এরা বলতে পারবে, হ্যাঁ হেরাই মনে মারছে। তাইলে এই ঘটনায় শুক্রবার সন্ধ্যা থেকে সাদ্দামের মরদেহ নিয়ে থানা ঘেরাও করে স্বজন ও স্থানীয়রা। হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা এলাকায় অবস্থান নেয় তারা। হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। পোস্টমর্টম করার পরে তারা লাশ নিয়ে যাওয়ার পথে, যেহেতু থানার সামনে দিয়ে তাদের যাইতে হয়, হঠাৎ করে তারা থানায় লাশ নিয়ে চলে আসছে এবং তাদের দাবি হচ্ছে যে মামলা না হওয়া পর্যন্ত তারা লাশ থানা থেকে নিয়ে যাবে না। তাদেরকে আমরা আশ্বস্ত করছি যে আপনারা এজাহার দেন, এজাহার দিলে আমরা অবশ্যই মামলা নিয়ে নিব। সাবরিনা লিজা, যমুনা নিউজ। হঠাৎ থানায় হাজির এক যুবক, হাতে রক্তমাখা ধারালো অস্ত্র।
এমন দৃশ্য দেখে হতভম্ব কর্মরত পুলিশ সদস্যরা দ্রুতই তাকে নিরস্ত্র করে জানতে চান ঘটনার কারণ। জবাবে যুবক তার বন্ধুকে নিজ হাতে হত্যা করার কথা জানান। বৃহস্পতিবার ময়মনসিংহের ত্রিশালে এই ঘটনায় এলাকা জুড়ে দেখা দেয় চাঞ্চল্য। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত নয় পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টায় এভাবেই চাইনিজ কুড়াল হাতে নিয়ে ত্রিশাল থানায় প্রবেশ করে ওহেদুল ইসলাম অনিক। ডিউটি অফিসারের রুমে প্রবেশ করে জানায় বন্ধু মুনতাসির ফাহাদকে হত্যা করে এসেছেন তিনি। এমন আচরণে হতভম্ব হয়ে যান থানায় কর্তব্যরত পুলিশ সদস্যরা। তাজা রক্তাক্ত কোরাল সহ হাতে নিয়ে সে ডিউটি অফিসারের রুমে এসে বলে, স্যার আমাকে অ্যারেস্ট করেন, আমি একজনকে খুন করে আসছি। কোথায়? নজরুল একাডেমির মাঠে পাশে। অনিক ও ফাহাদ বাল্যবন্ধু। ষষ্ঠ শ্রেণী থেকে একসাথে পথ চলা তাদের। যে স্কুল মাঠে একসাথে খেলে বড় হয়েছেন সেই মাঠেই কুড়াল দিয়ে কুপিয়ে বন্ধুকে হত্যা করে অনিক। মারছে সে নিজে স্বীকার করছে যে আমি তাকে এই চাপাতি দিয়ে কুবাইয়া মাইরা রেখে আইছি। এটা তো আর সাক্ষী প্রমাণের কোনো ইয়াই রাখে নাই। সরাসরি একজন হত্যা কইরা সে থানায় গিয়া বলতেছে যে আমি হত্যা করে আসছি, আমাকে অ্যারেস্ট করেন। এর আমি সর্বোচ্চ শাস্তি দাবি করছি, ফাঁসি চাই। সব ঠিক থাকলে ৭ ডিসেম্বর মালয়েশিয়া ফেরার বিমানে ছেলেকে তুলে দিতেন বাবা। এখন এসেছেন ময়নাতদন্তের পর ছেলের মরদেহ নিতে। যেভাবে বিচার হয়, ফাঁসি হয়, জহিরুল তার বাপ যে এটা তো হ্যাঁ এটাতে অনুমতি তো আছে। নৃশংসভাবে তাকে এখানে ৫-৬টা কুড়াল দিয়ে আঘাত করা হলো, তার গাড্ডা মোটামুটি অর্ধেক পর্যন্ত চলে আসছে। ফাহিম মালয়েশিয়ার একটি ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় প্রায় ৪ মাস ধরে তিনি দেশে অবস্থান করছিলেন। হত্যার ঘটনায় ২ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে, তবে হত্যার কারণ এখনো জানা যায়নি। তাদের ভিতরে বিভিন্ন বিষয় নিয়ে পূর্বশত্রুতা বিরাজ করছে, ইতিপূর্বে মারামারির ঘটনাও ঘটছে। তো আসামিকে আমরা নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে সে বেশ কিছুদিন যাবৎ তাকে হত্যা করার পরিকল্পনা করতেছে। হত্যাকারী অনেক টাঙ্গাইল করটিয়া সরকারি সাদত কলেজে দর্শনের ২য় বর্ষের ছাত্র। তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। আগুনে ঘর পোড়ার ৩ দিন পরও খোলা আকাশের নিচে দিন কাটছে কড়াইল বস্তিবাসীর। এতে শীতজনিত রোগবালায় আক্রান্ত হচ্ছে অনেক শিশু। বিচ্ছিন্নভাবে কিছু খাবার ও পোশাক পেয়েছেন ক্ষতিগ্রস্তরা, তবে তা প্রয়োজনের তুলনায় খুবই কম বলছেন অসহায় বস্তিবাসী। ঘনবসতিপূর্ণ করাইল বস্তির এই এক একটি ঘর জানান দিচ্ছে কতটা আগ্রাসী ছিল সেদিনের আগুন, যে আগুনে পুড়ে ছাই হাজারো পরিবারের সম্পদ আর স্বপ্ন। সময়ের সাথে সাথে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। কিছু পাওয়ার আশায় ছাইচাপা ধ্বংসস্তূপ হাতড়ে বেড়াচ্ছেন ক্ষতিগ্রস্তরা। ঘর বাড়ি সব পুড়ে গেছে। আমরা রাস্তার করলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কোনো জায়গায় হয়তো বসে বসে একটু ঘুমাইতে আসি, কোনো জায়গায় একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাইতে আসি, তাছাড়া আমাদের কোনো থাকার জায়গা নাই। যারা নিচে ছিল ওরা তো মনে করেন পয় পরিষ্কার করে তো মনে করেন যার যে জায়গা মতো আরশো হয়েছে, কিন্তু আমরা দুতলাতে আছি, দুতলা ছাদ ভাগে তো পড়ে গেছে, কিন্তু আমাদের আরশোয়ের জায়গাটা পরিমাণও নাই। গ্যাসের আগুনে সব কিছু শেষ। এখন আমরা গুলশানে রাস্তা ছিলাম, রাস্তা থেকে এখন মুসার বাজার রাস্তার মধ্যে গেছি বাদে রাস্তার মানুষ আমরা কাপড় চাপড় দিছে। দিন কাটে যেমন তেমন, সূর্য ডুবলেই শীতের রাত কাটাতে হয় খোলা আকাশের নিচে। এতে অসুস্থ হয়ে পড়ছে অনেক শিশু। কিছু বেসরকারি উন্নয়ন সংস্থা ও রাজনীতিবিদদের পক্ষ থেকে বিচ্ছিন্নভাবে খাবার ও পোশাক বিতরণ করা হয়েছে, তবে তা অপ্রতুল বলছেন বস্তিবাসীরা। যার পড়ছে নিচে, যার না পড়ছে নিচে, কিন্তু ভাত তেলা আমরা কিছুই পাইনি। এবার শেষ না হয়েছে, চতুর্দিকে মানুষ লাইন ধরে হারে ওরাই নিয়ে যায়, আমরাই পাইনি। তারা বলছেন সাহায্যের হাত বাড়িয়েছে অনেকেই, তবে টেকসই আগামীর জন্য তাদের দরকার সমন্বিত দীর্ঘমেয়াদী সরকারি পদক্ষেপ। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বাউলদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে আয়োজিত গানের আর্তনাদ শীর্ষক অনুষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে শাহবাগে এই হামলা হয়। শাহবাগে কর্মসূচির আয়োজন করে সম্প্রীতির যাত্রা নামের একটি সংগঠন। অনুষ্ঠান থেকে বাউল আবুল সরকারের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। সারা দেশে বাউলদের উপর হামলার প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, অনুষ্ঠান শুরু হলে জুলাই মঞ্চের কর্মীরা একটি মিছিল নিয়ে সেখানে হাজির হয়।
শুরুতে তারা এই অনুষ্ঠানে বাধা দেন, পরে তাদের মধ্যে কয়েকজন অনুষ্ঠানের ব্যানার টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করে। এ সময় উপস্থিত বাউল এবং আয়োজকদের সঙ্গে জুলাই মঞ্চের কর্মীদের বাকবিতণ্ডা হয়, পরে তা হাতাহাতিতে রূপ নেয়। কিছু লোকজন হঠাৎ করে এসে তারা আমাদের এই প্রোগ্রাম করতে দিবে না, তারা বলতেছে যে আবুল সরকারের নাম মুছে ফেলতে হবে। আজকে যেই ঘটনা আমরা মনে করি যে এটা খুবই ন্যাক্কারজনক এবং এটা প্রতিরোধের মূল দায় সেটা আমি মনে করি যে সরকারের। তা আমরা তাদের প্রতি আহ্বান জানিয়েছি, আপনারা আপনাদের আয়োজনের মধ্য দিয়ে আপনাদের চিন্তার প্রকাশ করেন, আমরা আমাদের আয়োজনের মধ্য দিয়ে করব। আমরা কেউ কারো মতকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করব। সারা দেশে মাজারে হামলার প্রতিবাদ ও বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে সমাবেশ ও বিচার গান হয়েছে। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এর আয়োজন করা হয়। সেখানে পালা গানের মাধ্যমে হামলার প্রতিবাদ জানান শিল্পীরা। সমাবেশে যেতে ভক্তদের বাধা ও হুমকি দেওয়ার অভিযোগও করেন তারা। এ সময় বক্তারা বলেন, গণতান্ত্রিক বাংলাদেশে আইনি পথে না হেঁটে ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা করা হচ্ছে। ধর্মের কার্ড দিয়ে ভোট ব্যাংক বাড়ানোর পরিকল্পনা চলছে বলে অভিযোগ করেন বক্তারা। তাদের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতার কারণে মাজার ও বাউলদের উপর হামলা ঠেকাতে পারছে না সরকার। যাতে আর হামলা না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়। একই সাথে আবুল সরকারের মুক্তির পাশাপাশি বিশৃঙ্খলাকারীদের গণপ্রতিরোধের আহ্বান জানান তারা। গানটাকে যারা নস্যাৎ করে দিতে চায়, আমি জানি না তারা কেন করতে চায়, কোথা থেকে আসলো, তারা আমাদের বাংলাদেশটাকে কি করতে চায়। আপনারা একটা 4 ঘন্টার পালা থেকে ছোট্ট এক টুকরা কথা ধরে আজকে বাংলাদেশে যে বিশৃঙ্খলা তৈরি করতে শুরু করেছেন, এই বিশৃঙ্খলার উত্তর আমরা দেব না, বাংলাদেশের জনগণ দেবে। কেউ অপরাধ করলে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী আছে, আদালত আছে। আইন নিজের হাতে তুলে না নিতে আলেমদের প্রতি আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। বিকেলে বাইতুল মোকাররম চত্বরে আয়োজিত 24তম আন্তর্জাতিক কিরাত সম্মেলনে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, আমরা এমন কোনো কাজ করব না যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়। তিনি জানান, ধর্মীয় বিষয়ের ব্যাখ্যা দিবেন কেবল আলেমগণ। যাদের এ বিষয়ে জ্ঞান নেই তারা ব্যাখ্যা দিলে বিভ্রান্তি হতে পারে। ধর্মের অপব্যাখ্যা করার অধিকার কারণেই বলেও জানান ধর্ম উপদেষ্টা। আল্লাহ রাসূলের শান মান খাটো করলে বা বেয়াদবি করলে তা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। যারা শরীয়তের আলম নাই, তারা ব্যাখ্যা দিতে গেলে এটা বিভ্রান্তির তৈরি হয়, এটা জনগণের মাঝে উত্তেজনা তৈরি করে। আমাদের প্রত্যেকের সীমা আছে। আইনের ব্যাখ্যা দেবেন কোর্ট, ফিকহ ইসলামের ব্যাখ্যা দিবেন ফকিহুল উম্মাহরা ব্যাখ্যা দিবেন, ইসলামের ব্যাখ্যা দিবেন হক্কানি উলামায়ে কেরাম। টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয়েছে তাবলিগ জামাত বাংলাদেশের শুরাই নিজামের 5 দিনব্যাপী জোর ইজতেমা। আমবয়ানের মধ্য দিয়ে ফজরের নামাজের পর শুরু হয় ইজতেমার এই আয়োজন। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় বিভিন্ন চিল্লাধারী সাথী অংশ নিয়েছেন জোর ইজতেমায়। এই আয়োজনে তাবলিগের সাথীরা পুরো বছরের কাজের কর্ম পরিকল্পনা পেশ করেন এবং মুরব্বীদের কাছ থেকে রাহবারি নেয়ার সুযোগ পান। এ উপলক্ষে দেশ বিদেশের শুরাই নিজামের প্রবীণ মুরব্বীরা এরই মধ্যে টঙ্গীতে সমবেত হয়েছেন। বিশ্ব ইজতেমা সফল করার পূর্ব প্রস্তুতি এই জোর ইজতেমা। আগামী 2 ডিসেম্বর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই জামায়াত। আমরা 3 চিল্লার সাথী কিভাবে মেহনত করা যাবে, আমাদের নতুন সাথী কিভাবে তৈরি করা যাবে, কিভাবে মেহনত করা যাবে, কিভাবে দিনের দাওয়াতকে প্রতিষ্ঠিত করা যাবে, এটাই আসলে মেন উদ্দেশ্য আর কি। রাসূলুল্লাহর দাওয়াতে অনুসরণ হিসেবে আমরা দাওয়াতে মেহনতের জন্য আইছি। দূর দূরান্ত থেকে আসছে অনেক সাথী, এখান থেকে আবার এখান থেকে ক্রুজ হবে, বের হয়ে চলে যাবে। গাজীপুরের কালিয়াকৈর কারখানার বিস্ফোরণের পর আগুন নেভাতে গিয়ে 2 শ্রমিক দগ্ধ হয়েছে। তারা ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি। বিকেলে উপজেলার বোর্ড মিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শ্রমিকরা জানায়, মদিনা পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার প্লাস্টিকের পানির ট্যাঙ্ক তৈরি কাজ চলছিল। মেশিন অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণ হয়। আগুন ধরে গেলে শ্রমিকরা নেভানোর চেষ্টা করে। এ সময় বাবুল হোসেন ও রাবিউল ইসলাম নামে 2 জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে শফিপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানান, বাবুলের শরীরের প্রায় 45% এবং রবিউলের 15% পুড়ে গেছে।
বহিষ্কার আদেশ প্রত্যাহার হওয়া নিয়ে রাজশাহীতে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় নগরীর কোর্ট বুলনপুর এলাকায় রাজপাড়া থানার 4 নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সভা হয়। সেখানে সদ্য বহিষ্কার আদেশ প্রত্যাহার হওয়া সাবেক কাউন্সিলর রকিবউদ্দিন টুনু দলবল সহ যোগ দেন। এই সময় বহিষ্কার আদেশ প্রত্যাহার এবং দলীয় কার্যক্রমে অংশ নেওয়া নিয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমিন টুটুল গ্রুপের সাথে তাদের কথা কাটাকাটি হয়। এরই জেরে পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ময়মনসিংহ 7 আসন ত্রিশালের বিএনপি মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছে নেতাকর্মীরা। বিকেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল করে উপজেলা বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি লেকের পাড় থেকে শুরু হয়ে দড়িরামপুর বাস স্ট্যান্ড ঘুরে নওথার ভাঙতি সড়কে শেষ হয়। এই সময় নেতাকর্মীরা ডাক্তার মাহবুবুর রহমান লিটনের মনোনয়ন বাতিল ও বিএনপি নেতা জয়নাল আবেদিনকে ময়মনসিংহ 7 আসনের মনোনয়ন দেওয়ার দাবিতে স্লোগান দেয়। পরের সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা কেন্দ্রের সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ার দেন। সেতু নির্মাণ সহ 5 দফা দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করল ভোলাবাসী। বিকাল থেকে শুরু করে প্রায় 3.5 ঘন্টা তারা শাহবাগের ব্যস্ত সড়ক অবরোধ করে রাখে। অবরোধের কারণে এই মোড়ের সব দিক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এই কর্মসূচি সামনে রেখে দুপুরের পর থেকেই শাহবাগে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। এরপর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল আসতে দেখা যায়। আন্দোলনকারীরা বলেন, ভোলা বরিশাল সেতু সহ 5 দফা দাবিতে গেল 18 দিন শান্তিপূর্ণ আন্দোলন করলেও সরকার তাতে আমল দেয়নি। দাবি না মানলে ভোলা থেকে বিদ্যুৎ, গ্যাস ও ইলিশ সরবরাহ বন্ধের হুঁশিয়ারিও দেন তারা। প্রথম টি-20তে জিতেও বিশ্রামে নেই আয়ারল্যান্ড। শুক্রবার দুপুর 1টা থেকে অনুশীলন করেছে আইরিশরা। যদিও ঐচ্ছিক এই অনুশীলনে ছিলেন না প্রথম টি-20-র একাদশে থাকা ক্রিকেটাররা। সেখানে হেরেও বিশ্রামে ছিল টাইগাররা। দ্বিতীয় ম্যাচেও হতে পারে ব্যাটিং স্বর্গ। চট্টগ্রামের শনিবার দ্বিতীয় ম্যাচের সন্ধ্যা 6টায় মুখোমুখি হবে 2 দল। চট্টগ্রামে ব্যাটিং স্বর্গ উপহার দিতে জাহিদ রেজা বাবুর জুরি মেলা ভার। সঙ্গী হিসেবে যুক্ত হয়েছেন বিশ্বখ্যাত কিউরেটর টনি হেমিং। টনি বাবুর যুগলবন্দি কি পারে বৃহস্পতিবারই প্রমাণ হয়ে গেছে। আইরিশটা তুলেছে 181, কলাপসের পরও তাওহিদ হৃদয়ের ব্যাটে 83। দ্বিতীয় টি-20তেও উইকেট হতে পারে ব্যাটিং সহায়ক। জাহিদ রেজা বাবু কিংবা টনি হেমিংয়ের এরকম ব্যস্ততার মাঝেই শুক্রবার পুরো দিন চট্টগ্রামের এই বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামটা ফাঁকাই ছিল। বাংলাদেশ দলও অনুশীলনে আসেনি। সেখানে আয়ারল্যান্ড দল, যারা আগের দিন ম্যাচটা জিতেছে, তারা অনুশীলন করে গেছে। প্রশ্ন ওঠে যে তার দলও যদি বিশ্রাম না নিয়ে অনুশীলন করতে পারে, বাংলাদেশ কেন নয়, যেখানে তারা টানা 4টা টি-20 হেরেছে। ম্যাচ জিতে হোটেলে বিশ্রাম না নিয়ে শুক্রবার দুপুর 1টা থেকে অনুশীলন করেছে আয়ারল্যান্ড। যদিও অনুশীলনটা ছিল অপশনাল। প্রথম টি-20-র একাদশের কেউই ছিলেন না। টাইগাররা যেখানে বিশ্রামে, আইরিশদের এমন অনুশীলন প্রমাণ করে 1 ম্যাচ হাতে রেখেই তারা সিরিজটা জিতে নিতে চায়। আইরিশরা জিততে চাইবে টাইগাররাও, এবং জেতার জন্য বেশ কিছু পরিবর্তন নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-20তে মাঠে নামতে পারে বাংলাদেশ দল। পারভেজ হোসেন ইমনকে বসিয়ে সাইফ হাসানকে দিয়ে ওপেন করানো হতে পারে। প্রথমবারের মতো টি-20 একাদশে সুযোগ পেতে পারেন মাহিদুল ইসলাম অঙ্কন। এমনকি জাকের আলী অনিককে বসিয়ে খেলানো হতে পারে নুরুল হাসান সোহানকে। মোহাম্মদ সাইফুদ্দিনেরও একটা সুযোগ আসতে পারে। শনিবার সন্ধ্যা 6টায় দ্বিতীয় টি-20তে মুখোমুখি হবে 2 দল। প্রথম ম্যাচে 39 রানে জিতেছিল আইরিশরা। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। অভিবাসন ইস্যুতে আরও কঠোর হওয়ার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তৃতীয় বিশ্বের সব দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসন প্রক্রিয়া বন্ধ করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জানান, পশ্চিমা সভ্যতার উপযুক্ত নয় এবং দেশের নিরাপত্তার জন্য হুমকি এমন অভিবাসীদের ফেরত পাঠানো হবে নিজ নিজ দেশে।
অভিবাসন ইস্যুতে বেশ কিছুদিন ধরেই কঠোর অবস্থানে মার্কিন প্রশাসন। দেশটির বিভিন্ন স্থানে চলছে ধরপাকড়, বিশেষ সংস্থা আইসিইর অভিযান। এর মধ্যে তৃতীয় বিশ্বের সব দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসন প্রক্রিয়া বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, এমন ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে কথা জানান তিনি। আগের প্রশাসনের অনুমোদন করা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করে অভিবাসন প্রক্রিয়া পুনরুদ্ধার করা হবে বলেও মন্তব্য করেন ট্রাম্প। একদিন আগে আফগান এক অভিবাসীর গুলিতে হতাহত হন মার্কিন ন্যাশনাল গার্ডের 2 সদস্য। ধারণা করা হচ্ছে এর জেরেই অভিবাসন নীতি কঠোর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করে অভিবাসন প্রক্রিয়া পুনরুদ্ধার করা হবে। পশ্চিমা সভ্যতার উপযুক্ত নয় এবং মার্কিন নিরাপত্তার জন্য হুমকি এমন অভিবাসীদের ফেরত পাঠানো হবে নিজ নিজ দেশে। এর আগে 19 দেশের গ্রিন কার্ডধারীদের নথি পুনরায় কঠোরভাবে পর্যালোচনার ঘোষণা দেয় ওয়াশিংটন। দেশটির অভিবাসন সংস্থার প্রধান জোসেফ অ্যাডলো নিশ্চিত করেন এ তথ্য। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশগুলোর গ্রিন কার্ডধারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর পদক্ষেপ। যে তালিকায় রয়েছে আফগানিস্তান, কিউবা, হাইতি, ইরান, সোমালিয়া এবং ভেনেজুয়েলার মতো দেশ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আসামের বিধানসভায় পাশ হয়েছে বহু বিবাহ নিষিদ্ধকরণ বিল 2025। বৃহস্পতিবার সংখ্যাগরিষ্ঠ বিধায়কের মতের ভিত্তিতে এই বিল পাশ হয়। পরবর্তীতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষর করলে বিলটি আইনে পরিণত হবে। একই সাথে আসামে এই আইন কার্যকর করা হবে। গত মঙ্গলবার শীতকালীন অধিবেশনের প্রথম দিন বিলটি উত্থাপন করেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। বিলের খসড়া অনুযায়ী যদি কোনো ব্যক্তি তার স্বামী বা স্ত্রী জীবিত থাকাকালীন আবারও বিয়ে করেন, তবে তাকে সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড এবং জরিমানা করা হবে। পূর্ববর্তী বিয়ের বিষয়টি হবু স্বামী বা স্ত্রীর থেকে আড়াল করলে শাস্তি বেড়ে 10 বছরের কারাদণ্ড ও জরিমানা হবে। একাধিকবার যারা এই অপরাধটি করবে তাদের ক্ষেত্রে শাস্তি দ্বিগুণ হতে পারে। আসাম অ্যাসেম্বলি মে কাল বহু বিবাহ নতুন আইন অনুসারে আসামে পলিগামি কিংবা বহুবিবাহ হবে না। যদি কেউ একজন স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করার চেষ্টা করে, তবে তাকে 7 বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। যদি সেই ব্যক্তি গোপনে এই বিয়ে করে, তবে 10 বছরের জেল হবে। এই বিলটিকে অনেক বিধায়ক সমর্থন করেছেন। তাদের পরামর্শ অনুসারেই এই বিল তৈরি করা হয়েছে। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।